আর একটুখানির জন্য বেঁচে গেল, হ্যাঁ, আর একটুখানির জন্য বেঁচে গেল পরমার বাবা, নয়তো সব সত্যিটা ফাঁস করে দিচ্ছিল পিসিমণি। আজকের এমনই একটা মরপর্ম, এমন একটা মুহূর্ত আমরা দেখতে চলেছি যা কিন্তু অনেকটা ভয়ঙ্কর সিচুয়েশন তৈরি করে দিয়েছে। আজকে যখন আমরা দেখতে পেয়েছি যে সুদীপা এবং আদিত্য যখন দাঁড়িয়ে রয়েছে নিজের ঘরের মধ্যে, তখন সেখানে পরমা চলে যাচ্ছে এবং সেখানে গিয়ে তাদের জন্য নাস্তার ব্যবস্থা করেছে। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমা বলতে লাগে, আমি তো এখানে এসে ভুল করলাম, ঠিক আছে আমি চলে যাচ্ছি, খাবার দিতে এসেছিলাম। এদিকে তখন অভ্র চলে এসেছে, অভ্র এসে বলতে লাগে, আসলে তোমরা অসুস্থ ছিলে তো তাই জন্য তোমাদের জন্য খাবার নিয়ে এসেছি, আমি আর পরমা দুজনা মিলে কিন্তু তৈরি করেছি। এদিকে তখন রূপা চিৎকার করে উঠতে লাগে, বলতে লাগে, হ্যাঁ হ্যাঁ সবাই মিলে একসঙ্গে খাবো, সবাই মিলে একসঙ্গে খাবো, এই বলে কিন্তু সবাই মাতামাতি করতে শুরু করে দেয়। এদিকে তখন অভ্র বলতে লাগে, তোমরা অসুস্থ ছিলে সেই জন্য আমরা পরমা দুজনা মিলে কিন্তু খাবারটা তৈরি করেছি। এই বলে যখনই খাবারটা দিতে যাবে তখনই সেখানে কিন্তু বড়মা চলে আসে, আর বড়মাকে দেখেই কিন্তু অভ্রের চোখটা একেবারে কপাল উঠে গেছে। অভ্র অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। তখন সেখানে বড় মেয়ে এসে সুদীপার কাছে দাঁড়ায় আর বলতে লাগে, শুনলাম তুমি নাকি খুব অসুস্থ হয়েছো, তোমার নাকি খুব অসুস্থতা রয়েছে। তখন সেখানে সুদীপা বলতে লাগে, আমি না এখন ঠিক আছে, আমি এখন সুস্থ আছি। এই বলে যখনই বড় মা বিভিন্ন রকমের মন্তব্য করতে লাগে, বিভিন্ন রকমের জেরা করতে শুরু করে দেয়, তখন সেখানে অভ্র বলতে লাগে, মা এখন থাক না, ওরা অসুস্থ ছিল সেই জন্য আমি আর বড় মা মিলে ওদের জন্য খাবারটা তৈরি করে নিয়ে এসেছি। তখন সেখানে বড় মা বলতে লাগে, কি হয়েছে তাতে, কি হয়েছে তাতে, তুমি খুব বড় 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 কথা শুনে গেছো, বড় বড় মূল্যায়ন করতে শিখে গেছো তাই না, আমি তো এবারের কেউ না, তাই আমার কথা কোনো মূল্যায়ন তোমার করছে নেই। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি অভ্র বলতে লাগে, মা তুমি কেন এরকম করে কথা বলছো, কেন বলো তো এরকম করে কথা বলছো, কি হয়েছে তোমার, তুমি এরকম করে কথা বলতে পারো না। তখন সেখানে বড় মা বলতে লাগে, আসলে আমি আর একটা মানুষও অসুস্থ রয়েছে এর মধ্যে, আমি তার জিজ্ঞেস করে নিই তারপরে আমি কথা বলছি। এই বলে আদিত্যকে বলতে লাগে, আদিত্য বাবা তুমি ঠিক আছো তো, তুমি ঠিক আছো তো। তখন সেখানে আদিত্য বলতে লাগে, হ্যাঁ বড় মা তুমি এরকম করে কথা বলছো কেন, এরকম করে কথা বলছো কেন। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি ওদিকে অভ্র বলতে লাগে, মা তুমি এখানে এত সমস্যা করছো কেন, সবই তো ঠিক হয়ে গেছে, আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। কিন্তু বড় মা বলতে লাগে, না কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু ঠিক হবে না, সবকিছু শেষ হয়ে যাবে, সবকিছু শেষ হয়ে যাবে, তুমি কার হয়ে সাফাই গাইতে এসছো এখানে। এই বলে কিন্তু পরমার নামে যা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয়, পরমার গা বাঁধিয়ে বাঁধিয়ে, পরমাকে বাঁধিয়ে বাঁধিয়ে কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। তখন সেখানে পরমা মনে মনে ভাবতে লাগে, আমার সামনে কেন মা এরকম করে কথা বলছে, আমার সামনে মা কেন এরকম করে কথা বলছে, এই কথাগুলো কি অন্য জায়গায় অন্য অন্য কোনোভাবে বললে না বললেই হতো না। এই বলে কিন্তু পরমা মনে মনে কিন্তু একটা অশান্তির মধ্যে ভুগতে শুরু করে দেয়। আর ওদিকে দেখতে পাচ্ছি বড় মা বিভিন্ন রকমভাবে বাজে বাজে মন্তব্য করতে শুরু করে দেয়, এই কোনো কথা হবে না, কোনো কথা হবে না, তুমি বড় বড় কথা শিখে গেছো তাই না, তোমাদের কিন্তু আমি বলে দিচ্ছি এই বাড়িতে তোমাদের কোনো জায়গা হবে না, কোনো জায়গা হবে না। এই বলে না যা নয় তাই করে কথা বলতে শুরু করে দেয়। এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে, এদিকে অভ্র বিষয়টাকে সাফার করার চেষ্টা করছে কিন্তু কোনো রকমভাবে সে সাপোর্ট করতে পারছে না। এদিকে বড় মা যা নয় তাই করে প্রত্যেককে কিন্তু অপমান অপদস্থ করতে শুরু করে দেয়। সুদীপা, আদিত্য, অভ্র, পরমা সবাইকে কিন্তু কাউকে ছেড়ে কথা বলছে না। বড় মা আজকে যেন একেবারে নাগিনীর বেশে, একেবারে ডাইনির বেশে কিন্তু সেখানে এসে হাজির হয়েছে। আর অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি পরমার বাবা কিছু একটা জিনিস নিয়ে সে পরমার কাছে আসবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হয়েছে। আদিত্য এবং সুদীপাকে দেখতে আসার জন্য রওনা হয়ে যায়। এদিকে তখন আদিত্যের বাবা বলতে লাগে, পরমার বাবা বলতে লাগে, না না তুমি সবগুলো কথা বলছো কেন বলতো, কেন এইসবগুলো এখন এইসব বাজে বাজে কথা বলছো কেন, কিসের জন্য বলো তো, আমি যাবো জাস্ট ওদের সঙ্গে কিছু একটা মত বিনিময় করবো, ব্যাস দেখে আসবো চলে আসবো, তুমি এখন এর মাঝখানে এত শত কথা বলো না তো। তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি যে পরমার বাবা বলতে লাগে, দেখো তুমি এখন কথা বলো না মেলা, তুমি চুপ করে থাকো, তুমি এখানে কথা বলো না। কিন্তু ওখানে পরমার মা কোনো মতে শুনতে চাইছে না, সে বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। ওই বাড়িতে আমি বলে রেখে আসবো, ওই বাড়িতে একটা অনাথ মেয়ে রয়েছে, সেই অনাথ মেয়ের সঙ্গে আমার মেয়েকে তো গুলিয়ে ফেললে হবে না, আমি ফোনটা গাড়িতে ফেলে রেখে আসছি, আমি ফোনটা নিয়ে আসছি। এই বলে কিন্তু পরমার মা চলে যায় গাড়িতে ফোনটা নিয়ে আসতে। আর অন্যদিকে আমরা দেখতে পাই সুদীপা বলতে লাগে, আপনি আমাকে কি বলছেন বলেন তো, আমি এখন সুস্থ আছি, আমি এখন অনেকটাই ভালো হয়ে গেছি, সেক্ষেত্রে আমি আউট হাউসে চলে যাবো। তখন বড় বাবা বলতে লাগে, বা আমাকে তাহলে উদ্ধার করে দাও, আমাকে তাহলে তুমি উদ্ধার করে দাও তাই না, আমাকে উদ্ধার করে দাও তুমি। আরে আউট হাউসটা কি আমার ফ্যামিলির বা আমার বাড়ির এখতিয়ারের কি বাইরে রয়েছে, তো তুমি কি বলছো সবগুলো। তখন সেখানে রূপা আর থাকতে পারে না, রূপা বিভিন্ন রকম ভাবে বলতে লাগে, এই তুই আমার মাকে এরকম করে কথা বলছিস কেন, তুই আমার মার সঙ্গে এরকম বাজে বাজে মন্তব্য করছিস কেন। তখন সেখানে বড় মা এগিয়ে যায় আর বলতে লাগে, তুমি এর মধ্যে কথা বলতে এসছো কেন। তখন সেখানে সুদীপা বলতে লাগে, বড় মা ওনার হয়ে আমি ক্ষমা চাইছি, ওনার মাথা যদি ঠিক নেই তো সেক্ষেত্রে আপনি ওকে কিছু বলবেন না, আপনাকে কিছু বলবেন না। তখন সেখানে ওই বড় মা বলতে লাগে, দেখো কার বাড়িতে দাঁড়িয়ে রয়েছো, কার সঙ্গে কথা বলছো, বিষয়টা কিন্তু বোঝার বিষয় আছে, সেক্ষেত্রে কার বাড়িতে কোথায় দাঁড়িয়ে কথা বলছো, কার সামনে দাঁড়িয়ে কথা বলছো সেটা কিন্তু ভুলে গেলে চলবে না। এই চৌধুরী পরিবারের কিন্তু রাজরানী আমি, সেক্ষেত্রে আমার সামনে কথা বলতে গেলে কিন্তু একটু ভেবেচিন্তে বলতে হবে। আর আদিত্য আমাদের ছেলেটা কি বলবো, আমাদের ছেলেটাই তো তোমাকে একবারে মাথায় করে রেখে দিয়েছে, আমি যে এত কষ্ট করে মানুষ করলাম, লালন পালন করলাম, আমার ছেলে তো আমার কোনো মূল্যায়ন করে না, সব তো তোমার কাছে নিয়ে গেছে। সুদীপা তোমাকে একটা কথা বলে দিই, তোমাকে একটা কথা বলি, তুমি আমার ছেলেকে মুক্ত করে দাও। তখন সুদীপা বলতে লাগে, হ্যাঁ আমি তোমার ছেলেকে মুক্ত করে দেবো, আপনার ছেলেকে। তখন সেখানে বড়মা বলতে লাগে, মুক্ত করে দেবে মানে, তুমি কি মন থেকে বললে নাই কথার ঝাঁকুনিতে বললে। তখন সুদীপা বলতে লাগে, আমি যেটা বলি আমি সেটা মন থেকে বলি, আমি সেটা মন থেকে বলি। কিন্তু এদিকে বড়মা বলতে লাগে, ঠিক আছে ঠিক আছে, আমি সব কোনো কথাবার্তার মধ্যে যাচ্ছি না, আমি কিছু কথা বলতে তোমার কাছে কিছু কথা বলি, সেই কথাগুলি আমার কথাগুলো শোনো। তখন সেখানে আদিত্য বলতে লাগে, দেখো
দেখো বড় মা, আমি কিন্তু এর মাঝখানে একটা কথা বলছি। আমি সুদীপার বাবাকে কথা দিয়েছি, আমি প্রতিশ্রুতিবদ্ধ, সেক্ষেত্রে আমি ওর খেয়াল রাখবো, যত্ন করবো। বড় মা বলতে লাগে, "না, ওসব করতে গেলে হবে না। সুদীপা, তোমার হাসব্যান্ডকে বলে দাও, আমার ছেলেটাকে বলে দাও যে ওইসব দায়িত্ব, ওইসব প্রতিশ্রুতি যেন তোমার উপর থেকে তুলে নেয়।" কিন্তু আদিত্য বলতে লাগে, "না বড় মা, আমি তো কোনো মতে তুলবো না। আর সুদীপা বললো কি না বললো, ওর কথা আমি শুনতে যাবো কেন? ওর কথা আমি শুনবো না।" তখন বড় মা মনে মনে ভাবতে লাগে, "এই তো কোনো মতেই তো কোনো কাজ করা যাচ্ছে না। কোনো মতেই তো ওদেরকে মানে আওতার মধ্যে আনা যাচ্ছে না। কোনো মতেই তো সুদীপকে তাড়ানো যাচ্ছে না।" এবং বড় মা তৎক্ষণাৎ মনে পড়ে যায় যে অংশু তাকে কি বলেছিল। মা বলে দিয়েছে, মা বলে দিয়েছে যে সুদীপাকে যদি এই বাড়ি থেকে তাড়িয়ে না দিতে পারি তাহলে কিন্তু ঘোর অমঙ্গল, ঘোর অমঙ্গল। তাই সেখানে বড় মা আবার অভিনয় করতে লাগে, "বাবা, বাবা আদিত্য, তুমি কেন আমার সঙ্গে এরকম করছো বলো তো? তোমাকে আমরা কত কষ্ট করে লালন পালন করলাম, তোমাকে ছোট থেকে মানুষ করেছি বাবা আদিত্য, আমার হাতে কোলে পিঠে করে মানুষ করেছি, তোমাকে প্রশ্ন শিখিয়েছি, তোমাকে আইপিএস অফিসার করিয়েছি, বড় পুলিশ অফিসার করেছি। আমাদের কারণে কিছু চাওয়ার নেই বলো? আমার কিছু পাওয়ার নেই? আমাদের বুড়ো বুড়ি হয়ে গেছি না? আমাদের আর কিছু পাওয়ার নেই। সব তোমার যা চাওয়া, যা খেয়াল রাখা, যা আদর যত্ন, স্নেহ মায়া মমতা, সব তোমার ওই বউটার প্রতি, তাই না আদিত্য? তোমাকে আমি মানুষ করে আমি বড় ভুল করেছি বলো? আমাদের কোনো চাওয়া পাওয়া থাকতে নেই।" এই বলে বড় মা প্রচন্ড কান্না কাটতে শুরু করে দেয়। আর এমনটা অবস্থা দেখে কিন্তু প্রত্যেকে অবাক হয়ে যাচ্ছে, বিশেষ করে সুদীপা, সে কিছুই বুঝতে পারছে না। বড় মা হঠাৎ করে এক্ষুনি চেঁচাচ্ছিল, হঠাৎ করে কান্নাকাটির মধ্যে ব্যস্ত হয়ে পড়েছে। বড় মা কিছু বুঝতে পারে সুদীপা কোনো কিছু বুঝতে পারছে না, কিন্তু সুদীপা মনে মনে কিন্তু একটা প্রতিজ্ঞাবদ্ধ হতে শুরু করে দেয় যে, "না, আমার জন্য কারো চোখের জল পড়বে, আমি এটা মেনে নিতে পারবো না। আমার জন্য যদি চোখের জল পড়ে, আমি বাড়ি থেকে চলে যাবো। আমাকে কিছু একটা করতে হবে।" এদিকে বড় মা প্রচন্ড কান্নাকাটি করছে এবং সুদীপার সামনে এগিয়ে আসে। এগিয়ে এসে বলতে লাগে, "মা, মা সুদীপা, তোমার কাছে আমি একটা অনুরোধ করবো। আমার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দাও মা, আমার ছেলেটাকে আমার কাছে ভিক্ষা দাও, আমাকে ভিক্ষা দাও মা, আমার কাছে ভিক্ষা দাও।" তখন সেখানে সুদীপা একেবারে অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। বড় মা কেন এমন করে কথা বলছে, এমন করে কথা বলছে, "না, আমার জন্য আমি কাউকে চোখের জল ফেলতে দেবো না।" বড় মা তখন কান্না করতে করতে বাইরে বেরিয়ে যায়। আর হঠাৎ করে আমরা দেখতে পাচ্ছি পুরো চৌধুরী পরিবারের গেট দিয়ে ঢুকে এসেছে কিন্তু পরমার বাবা। সে যখনই এসেছে তখন সেখানে পিসিমণি দাঁড়িয়ে ছিল, বলতে লাগে, "আপনি আপনি আবার এখানে কি করতে এসেছেন?" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "কেউ নেই, আমি একটু আদিত্য দেখতে এসেছিলাম।" তখন সেখানে পিসি বিভিন্ন রকম ভাবে মন্তব্য করতে শুরু করে দেয়, "এই, তোমার মেয়েকে আমি সামলে দিও। আপনার মেয়েকে সামলে দিয়ে আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে কোনো রকমভাবে নাক না গলায়। কোনো রকমভাবে যেন আমার জামাইয়ের প্রতি যেন কোনো রকমের যেন মানে দৃষ্টি না দেয়। সেক্ষেত্রে আপনার মেয়েকে সামলে রাখবেন।" তখন সেখানে পরমার বাবা বলতে লাগে, "আপনি চুপ করুন, চুপ করুন, একটু চুপ করুন। আপনি কেন কথা বলছেন বলুন তো? এর মাঝখানে কেন কথা বলছেন?" তখন সেখানে পিসি বলতে লাগে, "না, আমি কিন্তু সব সত্যটা বলে দেবো। আমি কিন্তু সব সত্যটা বলে দেবো। আমি এই বলে দিলাম কিন্তু।" এরকম যখন পরমার বাবার সঙ্গে যখন পিসির যখন কথাবার্তা হচ্ছে, তখন সেখানে কিন্তু পরমার মা গেট দিয়ে ঢুকছিল। সে কিন্তু হঠাৎ করে দেখে এমন একটা অবস্থার মধ্যে পড়ে গেছে, সে বলতে লাগে, "এই, আপনি আপনি বাড়ির একটা কাজের মহিলা হয়ে আমার স্বামীকে এরকম ভাবে অপদস্থ করছেন, অপমান করছেন। ও বেহান এই বলে কিন্তু গায়ত্রী চৌধুরীকে ডাকে। আর গায়ত্রী চৌধুরী চলে আসার পরবর্তী মুহূর্তে বলতে লাগে, "দেখুন, ওই বাড়ির আপনার কাজের মহিলা আমার স্বামীকে যা নয় তাই করে কথা বলছে।" এদিকে তখন পরমা বিষয়টা মুখটা ধরে যে, কেন কথা বলবে, কিসের জন্য কথা বলবে? এদিকে পরমার মা বিভিন্ন রকমভাবে মন্তব্য করতে শুরু করে দেয়। ওই কাজের মহিলাটা কেন এরকম করবে? ও কেন এরকম করবে? এ কেন এরকম করবে? এরকম করে যখন কথা বলছে, তখন সেখানে আমরা দেখতে পাচ্ছি পরমার বাবা প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায়, বলতে লাগে, "এই, তুমি বলার কে বলো তো? কে আমার সঙ্গে কিভাবে কথা বলবে না বলবে, কি বলবে না বলবে, কে জোর করে কথা বললো, কে খারাপ করে কথা বললো, তুমি বলার কে?" এই বলে পরমার মাকে কিন্তু একেবারে স্তব্ধ করে দেয় সেখানে। তখন সেখানে পরমা বলতে লাগে, "বাবা, বাবা, তুমি কেন এরকম করছো বলো তো? কেন এরকম করছো? আমার মাকে, তুমি মায়ের সঙ্গে তো তুমি এরকম ব্যবহার কখনো করোনি।" এদিকে যখন পরমা যখন প্রতিবাদ করতে শুরু করে দেয়, তখন আমরা দেখতে পাচ্ছি সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। সে মনে করতে লাগে, পিসি তাহলে কি এমন বলল? পিসি তাহলে কি এমন বললো যে এর মধ্যে এইরকম একটা সিচুয়েশন তৈরি হয়ে গেল? এদিকে তখন আদিত্য মনে মনে ভাবতে লাগে, হ্যাঁ তাই তো, সত্যিই তো। কেন পরমার বাবা এত রেগে গেলেন? উনি তো শান্ত মানুষ, ভদ্র মানুষ, সেক্ষেত্রে উনি এরকম রিয়াক্ট করছেন কেন? তখন পিসিমণির সামনে চলে আসে। পিসিমণির সামনে যখন চলে এসেছে, পিসিমণিকে নিয়ে যা নয় তাই করে পরমার মা বড় মা বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয়। "এই সুদীপা, তোমার কাজের মহিলাটাকে ডাকো, তোমার কাজের মহিলাটাকে ডাকো।" তখন সুদীপা বলতে লাগে, "আরে বাবা, কাকে কাজের মহিলা বলছেন? উনি আমার পিসি। তখন সেখানে বড় মা বলতে লাগে, "পিসি মানে? তোমার তো কোনো কিছুই নেই, চাল নেই, চুলো নেই, তোমার বাবা নেই, মা নেই, অনাথ একটা মেয়ে, তোমার আবার পিসিমণি কোথা থেকে আসলো?" তখন সেখানে সুদীপা বলতে লাগে, "দেখুন, আমি কিন্তু ওনাকে পিসিমণি বলে ডাকি, সেক্ষেত্রে আমার পিসিমণিকে আপনি অপমান করবেন না।" এদিকে যখন পিসিমণি চলে এসছে, তখন সেখানে পরমা বলতে লাগে, "না, আমার পাপার আমার পাপার অপমান আমি কোনোমতেই মেনে নেব না। কোনোমতেই আমার পাপার অপমান আমি কোনোমতেই মেনে নেব না।" এদিকে যখন পরমা এরকম করে রিঅ্যাক্ট করছে, বিভিন্ন রকমের মন্তব্য করছে, তখন সুদীপ এগিয়ে যায়, বলতে লাগে, "পরমা, তুমি কেন এরকম করে বলছো? কিসের জন্য বলছো?" তখন পিসি চলে আসে। পিসির কাছে গিয়ে বলতে লাগে, "পিসি, তুমি কি বলেছো বলো তো? তুমি কি বলেছো? তুমি কি বলেছো আমার, যার জন্য এই পরমা এবং পরমার বাবার সঙ্গে অপমান অপদস্থ হচ্ছে, কি এমন বলেছো?" কিন্তু পিসিমণি সামনের দিকে এগিয়ে আসার মানে লুকিয়ে আসে আরকি। সামনের দিকে এগিয়ে আসে এবং বিষয়টাকে মানে রিঅ্যাক্ট করতে চায়। কোন রকমের টাচ করতে চায় না। তখন সেখানে পিসিমণি যখন সামনের দিকে এগিয়েছে, মনে মনে ভাবতে লাগে, "বাবা, সত্যিটা তো বলে দেওয়া যাবে না। পরমার কোন ডিটেইলস কিন্তু এখানে দেওয়া যাবে না। পরমার ডিটেইলস এখানে দেওয়া যাবে না।" কিন্তু সুদীপা জোর করে ধরে, "পিসিমণি, তুমি কি বলেছো? তোমাকে আমাকে বলতেই হবে।" কিন্তু পিসিমণি বলতে লাগে, "না, না, আমি কিছুই বলিনি, আমি কিছুই বলিনি।
আমি কিছুই বলিনি। তখন সেখানে ওদিকে অভ্র বলতে লাগে, "ছাড়ো না সুদীপা, ছাড়ো না। উনি যা বলেছেন না বলেছেন ওসবগুলো তো নিয়ে এত মাথা ঘামানো চলবে না।" তখন সেখানে পিসিমণি চুপ করে দাঁড়িয়ে রয়েছে নীরব নিথর হয়ে। সে কি বলবে কিচ্ছু বুঝতে পারছে না। সে প্রচণ্ড রকমের ক্ষিপ্ত হয়ে যাচ্ছে। এদিকে তখন পরমার বাবা মনে, মনে ভাবতে লাগে, "না, উনি যদি সব সত্যটা বলে দেন তাহলে সব শেষ হয়ে যাবে, সব শেষ হয়ে যাবে। ঠাকুর আজকের দিনটা আমাকে রক্ষা করুন, আজকের দিনটা আমাকে রক্ষা করুন।" এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি পিসি যখন এরকম একটা সিচুয়েশন এর মধ্যে চলে গেছে, সুদীপ পাশে দিকে তাকিয়ে অবাক হয়ে যাচ্ছে। পিসি তাহলে কি বলল? পিসি তো ওরকম করে কাউকে কোনো অপমান করে না, অপদস্থ করে না। কি হলো, কি হলো? এদিকে তখন পিসিমণির কাছে এসে পরমা বলতে লাগে, "আপনি আমার পাপার সম্পর্কে কি বলেছেন? কি বলেছেন বলুন তো? আপনি আমার পাপাকে এত বড় অপমান অপদস্থ করছেন, আমি মানব না। আমি কোনোমতেই মেনে নিতে পারব না।" এদিকে তখন সুদীপা বলতে লাগে, "পিসিমণি তোমাকে বলতেই হবে, বলতে হবে। কি এমন ঘটেছে? কি এমন করেছো? কি বলতে হবে?" এদিকে তখন পিসিমণি কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে মনের গভীরে হারিয়ে যেতে শুরু করে দেয়। সে যে কি বলবে সে কিছুই খুঁজে পাচ্ছে না। তখন সেখানে পিসিমণি বলে ওঠে, আমি বলছিলাম যে আপনার মেয়ে যেন আমার জামাইয়ের দিকে নজর না দেয়। আমার মেয়ের দিকে, আমার জামাই এবং আমার মেয়ের দিকে যেন তোমার মেয়ে কোনো রকমের নজর না দেয়। এরকম কথা শুনতে কিন্তু বাড়ির সবাই হকচকিয়ে গেছে। সবাই মিলে কিন্তু পিসিমণিকে একবারে জোর জবরদস্তি করতে লাগে। "আপনি এরকম একটা মন্তব্য করলেন, আপনি এরকম একটা কথা বললেন?" এদিকে পরমার মা তখন আবার মুখ খুলেছে, "না, আমি কোনো মতেই সহ্য করব না। আমি কোনো মতেই এইসব বিষয়গুলো মানব না। বাড়ির একটা কাজের মহিলা সে কিনা আমার স্বামীকে এরকমভাবে অপমান অপদস্থ করবে, আমি কোনো মতে মেনে নেব না। আমি কোনো মতে একটা অনাথ মেয়ে সম্পর্কে এরকমভাবে কথাবার্তা, অনাথ মেয়ে তার পিসি এরকম করে কথাবার্তা বলবে, আমি কোনো মতে মেনে নিতে পারবো না, কোনো মতে মেনে নিতে পারবো না।" তখন সেখানে অভ্র চলে আসার বলতে লাগে, "মা আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি শান্ত হন, আপনি মানে এরকম একটা ব্যবহারের জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। একটা আনওয়ান্টেড সিচুয়েশন এর জন্য আমরা কেউ তৈরি ছিলাম না। আপনি একটু শান্ত হন।" তখন সেখানে পরমার মা আরো যেন জোর জবরদস্তি, মানে সে একদম মানে আগুনে পেট্রোল ঢেলে দেওয়ার মতো করে, "না, অভ্র তুমি কথা বলছো এখানে, তুমি সাফাই গাইতেছো, তুমি এখানে ক্ষমা চাইতে এসছো, তুমি তো বাড়ি গিয়ে আমাদের বাড়ি গিয়ে বড়, বড় কথা বলে এসেছিলে।" তখন সেখানে বড় মা চলে যায়, বড় মেয়ে গিয়ে বলতে লাগে, "অভ্র না, ও যে ভুল করেছে সেই ভুলের ক্ষমা চাইতে হবে। এই সুদীপা তোমার পিসিকে ডাকো, তোমার পিসিকে ডাকো, পা ধরে ক্ষমা চাইতে হবে এখানে, পা ধরে ক্ষমা চাইতে হবে।" তখন সেখানে আমরা দেখতে মুহূর্তে এমন একটা সিচুয়েশন ঘটে গেছে সে আর কিছু করার নেই। তখন সেখানে সুদীপা বলতে লাগে, "আমি পিসির হয়ে ক্ষমা চাইছি।" এই বলে কিন্তু পরমার বাবার কাছে গিয়ে ক্ষমা চাইতে লাগে, "আপনি আমাকে ক্ষমা করে দেন, আপনি আমাকে আমার পিসির হয়ে আপনার কাছে আমি ক্ষমা চাইছি।" এই বলে কিন্তু মানে সুদীপা একেবারে পরমার বাবার মানে পায়ে পড়ে যায়, পায়ে পড়ে ক্ষমা চাইতে ব্যস্ত হয়ে পড়ে। তখন পরমার বাবা কি করবে সে কিছুই বুঝতে পারছে না। সে সেখান থেকে একবার দৌড়ে ছুটে সেনকু মানে চৌধুরী পরিবার থেকে কিন্তু বাইরে বেরিয়ে যায় এবং তার সঙ্গে, সঙ্গে আমরা দেখতে পাচ্ছি সুদীপা আবারও বলতে লাগে যে, "আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি, আপনাদের সবার কাছে আমি ক্ষমা চাইছি।" তখন সেখানে ওদিক থেকে আমরা দেখতে পাচ্ছি, ওদিক থেকে ইয়ে এসে বলতে লাগে যে, "তুমি কেন এসব কথাগুলো বলছো বলো তো? তুমি কেন কথা বলছো? তুমি কি তোমার পিসিকে শিখিয়ে দিয়েছো? না পিসি এরকম করে কথা বলছো?" তখন সেখানে সুনন্দা বলতে লাগে, "না, তুমি কেন এত কথা বলছো বলো তো? তোমার এখানে কথা বলার কোনো দরকার নেই। সব তো মিটে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে।" কিন্তু বড়মা বলতে লাগে, "না, কি বলছো সুনন্দা? সব তো ঠিক হয়নি, কিচ্ছু ঠিক হয়নি, কিচ্ছু ঠিক হয়নি।" এদিকে তখন সুদীপা যখন এরকম রোনাজারি করছে, সবার কাছে ক্ষমা চাইছে, তখন সেখানে আদিত্য বলতে লাগে, "সুদীপা তুমি কি ক্ষমা চাইছো? কি ক্ষমা চাইছো? আরে কথার তীর একবার বেরিয়ে গেলে সেটা কি আর ফিরিয়ে নেওয়া যায়?" তখন সেখানে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। এদিকে পরমা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে। এদিকে অভ্র বোঝাতে শুরু করে দেয়, "কেন কথা বলছিস বলতো? এর মধ্যে কেন কথা বলছিস?" এদিকে তখন আম এদিকে তখন আমরা দেখতে পাচ্ছি যে পরমা প্রচন্ড কান্নার মধ্যে ভেঙে পড়েছে। "না, আমারই দোষ, আমারই দোষ, কারোর কোনো দোষ নেই। এখানে আমারই দোষ। আমি ভুল করেছি, আমারই দোষ।" এই বলে পরমা নিজের মনে, মনে প্রচন্ড রকমের রোনাজারি করতে শুরু করে দেয়। আর এদিকে দেখতে পাচ্ছি সুদীপা বলতে লাগে, "পরমা তুমি কেন এরকম করে কথা বলছো বলো তো? তুমি কেন এরকম করে কথা বলছো? আমি কি তোমাকে কখনো কিছু বলেছি? আমি কি তোমাকে এই বিষয়ে কোনো রকমের মন্তব্য করেছি? কোনো রকমের বিশ্লেষণ করেছি? তুমি কেন কথা বলছো?" কিন্তু বলতে লাগে, "না," পরমা বলতে লাগে, "না, আমারই দোষ। আমার সবকিছু হয়েছে। আমার জন্য সবকিছু এত সবকিছু হয়েছে।" এই বলে পরমা নিজের মনে, মনে প্রচন্ড কষ্ট অনুভব করতে লাগে। আমার জন্য এত সবকিছু হয়েছে, আমাদের জন্য এত হেনস্থা করতে হয়েছে, আমারই ভুল। আমি সবার সামনে স্বীকার করে নিচ্ছি, আমারই ভুল। কিন্তু সুদীপা বোঝানোর চেষ্টা করতে লাগে, "পরমা তুমি এরকম করে বলো না। আরে তোমার ভুল হবে কেন?" এদিকে আদিত্য তখন বলতে লাগে, "হ্যাঁ, সুদীপা তো বলেই দিয়েছে। সব আমার দোষটা, পরমা একা শাস্তি পাবে কেন? আমিও শাস্তি পাবো, আমিও শাস্তি পাবো। সবকিছু শাস্তির জন্য আমি দায়ী।" এই বলে কিন্তু আদিত্য সেও কিন্তু বিভিন্ন রকমের মন্তব্য করতে শুরু করে দেয় সেখানে। আর এদিকে সুদীপা অবাক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কে কি বলছে, সে কি করবে, সে কোথায় যাবে, কি করবে না করবে, এরকম একটা আনওয়ান্টেড সিচুয়েশন এর জন্য কেউ কিন্তু রেডি ছিল না। আজকে চৌধুরী পরিবারের মধ্যে যেন একেবারে একটা ভুল বদল তৈরি হয়ে গেছে। সবাই সবার মধ্যে কিন্তু দোষ খুঁজে পাচ্ছে এবং সবাই মিলে মানে কিন্তু ওই সবাইকে দোষারোপ করছে, চেপে ধরছে। একদম যেন একটা বাজে সিচুয়েশন তৈরি হয়ে গেছে আজকে চৌধুরী পরিবারে। আর এভাবেই শেষ হয়ে গেছে আজকের পর্ব। বন্ধুরা এর পরবর্তী মুহূর্তে কি এমন ঘটতে চলেছে? সুদীপা কি সত্যিই এবার বাড়ি ছেড়ে চলে যাবে? সবার অগোচরে কি সে বাড়ি থেকে পালিয়ে চলে যাবে অন্য কোনো জায়গায় যেখানে আদিত্য সেখানে খুঁজে না পায়? না কি এমন ঘটতে চলেছে? অবশ্যই কমেন্টে জানিও।